সেই কিষাণ মহাসভার পক্ষ থেকে এই অবস্থান বিক্ষোভ সারা রাজ্যব্যাপী যেমন চলছে তারই অঙ্গ হিসাবে আমরা এই কুসুমগ্রাম বাজারে কর্মসূচি শুরু করেছি। তো বন্ধু, আপনারা জানেন দিল্লিতে যে কৃষকদের যে অবস্থান বিক্ষোভ চলছে, আজকে 1 মাস অতিক্রম হয়ে গেল। এই প্রচন্ড ঠান্ডার মধ্যেও লক্ষ লক্ষ কৃষক, কয়েক হাজার ট্রাক্টর এবং কয়েক হাজার মহিলা, আমার মা বোনেরাও এই আন্দোলনে যুক্ত হয়েছেন। তাদের একটাই দাবি যে আমাদের দেশে যে নরেন্দ্র মোদী সরকার যে 3-3টি কালা আইন, যে কৃষক বিরোধী যে আইন, সেই আইনকে প্রত্যাহার করতে হবে। 2020 বিদ্যুৎ বিল প্রত্যাহার করতে হবে, এই মূলত দাবি। তো বন্ধু, আমাদের দেশের কৃষি ব্যবস্থাটাকে কর্পোরেট পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার যে চক্রান্ত নরেন্দ্র মোদী সরকার শুরু করেছে, তার বিরুদ্ধে সারা দেশের কৃষক যখন গর্জে উঠছে, বামপন্থী কৃষক সংগঠনগুলো যখন সারা দেশব্যাপী আন্দোলনে নেমেছে, এই কৃষক সংগঠনের পক্ষ থেকে ভারতবর্ষে দুটি হচ্ছে ভারত বন্ধ হয়ে গেছে। আমরা কলকাতাতেও গিয়েছিলাম এই অবস্থান বিক্ষোভ এর কর্মসূচি নিয়ে। তো বন্ধু, নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে সারা দেশব্যাপী কৃষক ঐক্যবদ্ধভাবে যে লড়াই আন্দোলনে সামিল হয়েছে, যে আমাদের দেশের কৃষি ব্যবস্থাটাকে কর্পোরেট পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার যে চক্রান্ত, আদানি আম্বানিদের হাতে তুলে দেওয়ার যে চক্রান্ত, সেই চক্রান্তের বিরুদ্ধে। হয়তো এটা ছোট করে বললে আপনারা বুঝতে পারবেন না। আমাদের এখানে যে বক্তারা আছেন, এনসিপি তার তো ব্যাখ্যা করে আপনাদেরকে বলবেন। ইতিমধ্যে আপনারা অনেকে জেনেছেন যে এই কৃষি আইনটা কি রকম কৃষক বিরোধী। নরেন্দ্র মোদী যেটা প্রচার চালাচ্ছেন যে এই কৃষি আইনটা নাকি খুব ভালো, এটা নাকি কৃষক অনলাইনে তার খাদ্য দ্রব্য সামগ্রী, আলু, পেঁয়াজ, গম, ধান অনলাইনে নাকি বিক্রি করতে পারবে। এই ধরনের একটা কৃষকদেরকে স্বপ্ন দেখানো হচ্ছে। এই ধরনের একটা নরেন্দ্র মোদী সরকার বিভিন্ন পত্রিকা এবং বৈদ্যুতিক চ্যানেল দ্বারা বিভিন্ন বিজ্ঞাপনের মধ্য দিয়ে কৃষকদেরকে এই ধরনের একটা ভাওতা দিচ্ছেন। উল্টো দিকে আমাদের দেশের অর্থনীতিবিদরা, আমাদের দেশের বৈজ্ঞানিক সমাজ, আমাদের দেশের বুদ্ধিজীবীরা এনারা ব্যাখ্যা করছেন যে না, এই আইন কৃষক বিরোধী। তো নরেন্দ্র মোদী সরকারের যখন দেখা যাচ্ছে তিনি গেলেন অন্যান্য জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, কোন জায়গায় আপনার কাশিতে গেলেন জগন্নাথ দর্শন করতে, কিন্তু কৃষকদের যে বিক্ষোভ চলছে, এই কনকনে ঠান্ডার মধ্যে যে বিক্ষোভ, সেই বিক্ষোভ জায়গাতে কৃষকদের কাছে যাওয়ার নরেন্দ্র মোদী সরকার প্রয়োজন মনে করছেন না। উল্টো দিকে প্রচার করছেন যে কৃষকরা নাকি উৎসব বানাতে এসেছে। এই কনকনে ঠান্ডা অবস্থায় যখন দেখা যাচ্ছে 40-এর অধিক কৃষক মারা গেলেন, এই নরেন্দ্র মোদী সরকার তাদেরকে আমরা বলতে চাচ্ছি হত্যা করেছেন, পরোক্ষভাবে হত্যা করেছে। সেই কালা কৃষি আইনের বিরুদ্ধে যখন দেশের কৃষক সমাজ যখন ঐক্যবদ্ধ লড়াই আন্দোলন চালাচ্ছে, সেই লড়াই আন্দোলনকে আরো শক্তিশালী করার জন্য আমরা এই ধরনের যে সভাগুলো, আমরা এই ধরনের অবস্থান বিক্ষোভগুলো সারা পশ্চিমবাংলা ব্যাপী চালিয়ে যাব। আমাদের পার্টি সিপিআইএম, আমাদের কৃষক সংগঠন বিহারের বুকে বড় ধরনের হচ্ছে জমায়েত করেছেন।
বড় বড় বিক্ষোভ সমাবেশ করে যাচ্ছেন। পাঞ্জাবে আমাদের কৃষক সংগঠন AIKM এর যে নেতা রুলদু সিং, সেই রুলদু সিং এর নেতৃত্বে পাঞ্জাবের কৃষকরা আজকে দিল্লি যাওয়ার রাজপথে বসে রয়েছে। আমার দেশের প্রশাসন রাজপথ কেটে দিচ্ছে, কৃষকদেরকে নাকি দিল্লি প্রবেশ করতে দেবে না, কৃষকদেরকে দিল্লি যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে। এটা সিন্ধু বর্ডার, যে দিল্লি ঢোকার যতগুলো রাজপথ রয়েছে সমস্ত রাজপথগুলো দিল্লি আপনার আমাদের দেশের সরকার নরেন্দ্র মোদীর সরকার খালি আছে, বসো। আজও সামরিক বাহিনী নামিয়ে নিয়ে এসে কৃষকদেরকে দিল্লি ঢুকতে দিচ্ছেন না। আর দিল্লিরা সেই কৃষকরা সেই রাস্তাতে বসে কিছু অবস্থান চালাচ্ছে। তাদেরকে আমরা সংহতি জানাতে, এই দিল্লির কৃষক আন্দোলনকে সংহতি জানাতে আমাদের এই অবস্থান বিক্ষোভ। তো বন্ধু, আপনারা জানেন আমাদের দেশের কৃষি অবস্থাটা কিরকম হয়ে রয়েছে। আমাদের দেশের 70 থেকে 75% মানুষ কৃষির ওপরে নির্ভরশীল। আমাদের দেশের এই ধরনের যে সমস্ত বাজারগুলো রয়েছে, এই বাজারগুলো কৃষির ওপরে নির্ভরশীল। আমাদের দেশের মানুষের যে খাদ্য সামগ্রী যোগান দেয়, কৃষক বন্ধুরা তাকে বলছে অন্নদাতা। আজ অন্নদাতা রাজপথে বসে বিক্ষোভ চালাচ্ছেন, আর এই অন্নদাতাদের প্রতি ট্যাক্স ফেলা পয়সা নিয়ে আপামর জনগণের ওপর ট্যাক্স ফেলা পয়সা নিয়ে আমাদের নেতা মন্ত্রীরা বিলাসবহুল জীবনযাপন কোটি টাকা খরচা করে বিজ্ঞাপন দিচ্ছে এই সরকার নাকি কত মহৎ সরকার। তো বন্ধু, যেটা বলতে চাই, এর আগে যে পরিস্থিতিটা কি ছিল, যে আপনার কোভিড মোবাইলটা ধরে রাখবে, এই কোভিড-19 এর জন্য আসলো। 2019 সালে এই করোনা ভাইরাসের দেখা দিল। তখন আমার দেশের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তিনি হচ্ছে আপনার আমেরিকার প্রেসিডেন্টকে আপনার প্রেসিডেন্টকে নিয়ে আসলেন এবং নমস্তে ট্রাম্প করলেন। যখন আমার দেশের বিজ্ঞানীরা বলছে করোনা ভাইরাস ছড়িয়ে যাচ্ছে, যখন সরকারকে সতর্ক করছেন, তখন তিনি নমস্তে ট্রাম্প করে লক্ষ লক্ষ মানুষের জমায়েত করলেন এবং ট্রাম্পকে অভ্যর্থনা জানালেন। এই রোগ গরিব মানুষের দ্বারা আসেনি, এই রোগ এসেছে বিদেশ থেকে। তারপরে 4 ঘন্টার টাইমে সারা দেশে লকডাউন ঘোষণা করলো। সেই লকডাউনের পরিস্থিতি নিয়ে আপনারা হারে হারে টের পেয়েছেন। রাস্তাঘাটে পুলিশ প্রশাসন মা জনগণকে লাঠি পিটা করে ঘরে ঢুকিয়েছেন, যে ঘরে থাকো। ক্ষুদ্র ব্যবসা গুলো সমস্ত বন্ধ। যারা আপনার ডেলি শ্রমিক, খেটে খাওয়া মানুষ, দোকানে বসারে কাজ করে, ট্রেনে হকারি করে, বাসে হকারি করে, সমস্ত রুটি রোজগার বন্ধ। বাড়িতে থাকুন, ঘরে থাকুন, মুখে মাস্ক দিয়ে চলুন। রাস্তায় বেরোনো, নিজের রাস্তায় বের হলে পুলিশের দ্বারা লাঠি পিটা খেতে হয়েছে। আমরা দাবি করেছিলাম সারা ভারত কৃষি মজুর সমিতির পক্ষ থেকে যে করোনা ভাইরাসের যে পরিস্থিতি, লকডাউন ভাতা দিতে হবে। সমস্ত গরিব মানুষকে 10,000 টাকা করে লকডাউন ভাতা দিতে হবে। এই নিয়ে আমরা সারা দেশব্যাপী যে আন্দোলন কর্মসূচি নিয়েছিলাম, বিভিন্ন রাস্তাঘাটে আমরা নেমে আমরা তারপর প্রতিবাদ মিছিল করেছি যে লকডাউন ভাতা দিতে হবে। আপনারা জানেন কাতারে কাতারে মানুষ রাজপথ ধরে হেঁটে এসেছে, রেল পথ ধরে হেঁটে এসেছে, লরিতে বাসে বাদুর ঝোলা হয়ে ফিরে এসেছে। কি কষ্টের মধ্য দিয়ে লকডাউন পরিস্থিতিতে মানুষের জীবন অতিবাহিত করেছে। ঘরে যেটুকু পয়সা ছিল সমস্ত পয়সা শেষ করে ফেলেছে, কোনো পয়সা নেই, ধার দিনা করে খেতে হয়েছে।
তিনটে মানুষের জীবন এই ধরনের মরণপণ লড়াই লড়তে হয়েছে। এরকম একটি অবস্থায় আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি 10,000 টাকা করে গরিব মানুষকে যে লকডাউন ভাতা দেওয়ার কথা আমরা দাবি করে আসছিলাম, কোনো গরিব মানুষকে লকডাউন ভাতা দেওয়া হলো না। আজ পর্যন্ত কোনো গরিব মানুষ লকডাউন ভাতা পেল না। আমাদের একটি গণসংগঠন গড়ে উঠেছে ঋণ মুক্তি কমিটি। সেই ঋণ মুক্তি কমিটি দাবি করছে, আমরা কয়েক দফা ডিএম অফিসে বিক্ষোভ করেছি। আমরা 5,000 মা বোনেদেরকে নিয়ে গিয়ে ডিএমকে ডেপুটেশন দিয়ে বলেছি যে করোনা পরিস্থিতিতে মাইক্রো ফাইন্যান্সের গরিব মহিলারা ঋণের দ্বারে জর্জরিত হয়ে গেছে। কৃষক তার ঋণের দায়ে জর্জরিত হয়ে গেছে। কৃষক কৃষি ঋণ পরিশোধ করতে পারছে না। বন্ধন আশা উজ্জ্বল থেকে নেওয়া পয়সা গরিব মানুষ পরিশোধ করতে পারছে না। আমাদের দেশের সরকারকে এই টাকা পরিশোধ করতে হবে। কিন্তু আমরা দেখতে পেলাম কি, আমাদের দেশের প্রধানমন্ত্রী এই দেশের পুঁজিপতিদের 68,000 কোটি টাকা মুকুব করে দিলেন রাইট অফের নামে। এটা মেহুল চক্রী, নীরজ মোদী, বিজয় মাল্য এদের মতো পুঁজিপতিদের উপর 68,000 কোটি টাকা মুকুব করে দিল। আর গরিব খেটে খাওয়া মানুষ যখন দাবি করছে এই ধরনের নেওয়া ঋণ আমাদের মুকুব করতে হবে, তখন আমাদের দেশের প্রধানমন্ত্রী তাতে পান দিচ্ছেন না। আমাদের দেশের সরকারের এ বিষয়ে কোনো নজর নেই। তাই আমরা আগামী দিনগুলোতে এই ঋণ মুক্তি কমিটির পক্ষ থেকে আমাদের আয়াল্লাহ যে সংগঠন, আয়াল্লাহর নেতৃত্বে গড়ে উঠেছে ঋণ মুক্তি সংগঠন, সেই ঋণ মুক্তি সংগঠন আমরা আগামী দিনে আরো জোরদার লড়াই আন্দোলনকে শক্তিশালী করব। আগামী যে দিনগুলো আসছে, এই সামনে নির্বাচন আসছে, এই নির্বাচনে নরেন্দ্র মোদী সরকার বলুন আর অন্যান্য সরকার বলুন, তারা যখন জনগণের কাছে ভোট চাইতে আসবে তখন জনগণকে বলতে হবে ঋণের টাকা মুকুব করবে কে, ঋণের টাকা মুকুব করার জন্য সরকারকে প্রতিশ্রুতি দিতে হবে। আজকে বিজেপি বলুন বা অন্যান্য পার্টি বলুন, গরিব মানুষের ঋণ মুকুব করার জন্য সরকারের যে আপনার নির্বাচনী যে এজেন্ডা, নির্বাচনী যে ইশতেহার, সেই ইশতেহারে তাদেরকে প্রকাশ করতে হবে, সেই ইশতেহারে ঘোষণা করতে হবে যে আমরা সরকারে আসলে গরিব মানুষের 2 লক্ষ টাকা পর্যন্ত যত ঋণ আছে আমরা মুকুব করে দেব। গরিব কৃষকের যে 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ আছে আমরা মুকুব করে দেব। বন্ধন আশা উজ্জ্বল মাইক্রো ফাইন্যান্সগুলো থেকে নেওয়া গরিব মানুষের ঋণ মুকুব করে দেব। এই ধরনের প্রতিশ্রুতি ওই ধরনের পার্টিগুলোকে দিতে হবে। যে পার্টি ক্ষমতায় আসুক নির্বাচনী ইশতেহারে, যারা ভোট চাইতে আসছে নির্বাচনী ইশতেহারে তাদেরকে প্রকাশ করতে হবে যে আমরা গরিব মানুষের ঋণ মুকুব করব। তাই বন্ধু, এদিক থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তাই সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে যে ধরনের নীতিগুলো নিয়ে আসছে, আপনারা খুব লক্ষ্য রাখবেন। এই বিজেপির পেছনে আছে RSS, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এই RSS এর দ্বারা পরিচালিত হচ্ছে এই বিজেপি। বিজেপি নামক রাজনৈতিক দলটা পরিচালিত হচ্ছে RSS এর দ্বারা। আর RSS বিভিন্ন জায়গায় গোপন ভাবে তাদের সাম্প্রদায়িক হিংসা চালিয়ে যাচ্ছে। আজকে যারা অনেকে তৃণমূলের দ্বারা অত্যাচারিত হয়েছে, তৃণমূলের মস্তান বাহিনীর দ্বারা অত্যাচারিত হয়েছেন, তুলাবাসের দ্বারা অত্যাচারিত হয়েছেন, তারা অনেকে হয়তো ভাবছেন যে বিজেপি আসলে আমাদের মুক্তি হবে,
না বন্ধু, এই ভুল কাজটি করবেন না। এই ধরনের ফণি জল চেখে দেখতে যাবেন না। বিজেপি একটা সাম্প্রদায়িক ভয়ঙ্কর দল, যাকে আমরা বামপন্থী সংগঠন বলছি। আমরা বলতে চাচ্ছি এটা ফ্যাসিবাদী একটা সরকার। এই সাম্প্রদায়িক ফ্যাসিবাদটা কতটা খতরনাক আমরা বললে, যেমন দলিতের শত্রু, যেমন সংখ্যালঘু সম্প্রদায়ের শত্রু, আদিবাসী সম্প্রদায়ের শত্রু এই বিজেপি আর RSS এর এজেন্ডাগুলো। তারা হিন্দু হিন্দু কথা বলে জনগণের মধ্যে বিভাজনের রাজনীতি সৃষ্টি করতে যাচ্ছে। গরিব মানুষের মধ্যে, জাতের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতে যাচ্ছে। অথচ যে রাজ্যগুলো এই বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে, আমরা সেখানে দেখতে পাচ্ছি আদিবাসী সম্প্রদায় নির্যাতিত হচ্ছে। যারা আপনারা জানবেন বলছেন যে দলিতরা নির্যাতিত হচ্ছে। এই দলিতরা কারা? দলিতরা আমাদের রাজ্যে আমরা যাদেরকে এক কথায় বলি শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব যারা বলি, এদের কি বলা হয়? দলিত। এই দলিতরা চরম নির্যাতিত হচ্ছে বিজেপি সরকারের দ্বারা, RSS এর দ্বারা, বজরং দলের দ্বারা। তারা হিন্দু লাঠিয়ার বাহিনী, বিভিন্ন এই ধরনের যারা সংগঠন গড়ে তুলছে, কেবল পিটিয়ে মারো, লাঠিয়াদের নামে পিটিয়ে মারো, গোরক্ষার নামে পিটিয়ে মারো, এই ধরনের একটা সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করতে চাচ্ছে সাম্প্রদায়িক বিজেপি। এদিক থেকে আমাদের সতর্ক থাকতে হবে। তাই তৃণমূলের প্রতি বিতৃষ্ণা সৃষ্টি নিয়ে, তৃণমূলের প্রতি ক্ষোভ বিক্ষোভ নিয়ে আপনাদের কাছে অনুরোধ রাখবো, সাম্প্রদায়িক বিজেপির দিকে পা বাড়াবেন না। সাম্প্রদায়িক বিজেপি আমাদের দেশটাকে শেষ করে দেবে, আমাদের দেশের সংবিধানটাকে শেষ করে দেবে, আমাদের দেশে যা কিছু ধর্মনিরপেক্ষতা থেকে শুরু করে যা কিছু আছে সমস্ত কিছু শেষ করে দেবে। আমাদের দেশে ঝাঁঝাটাকে পাল্টে দিতে চায়, জাতীয় ফ্ল্যাগটাকে। আপনার জনগণ যে গণসংগীতা সেটাকেও পাল্টে দিতে চায় এই সাম্প্রদায়িক বিজেপি। তাই বন্ধু, সাম্প্রদায়িক বিজেপির দিকে আপনারা যাবেন না। আপনাদের কাছে আমরা বড় জোরে মিনতি করব আমার সংগঠনের পক্ষ থেকে। তাই বন্ধু, যেটা বলতে চাচ্ছিলাম যে নরেন্দ্র মোদী সরকার অন্যদিকে একটা কি করছেন, আমাদের দেশের লাভজনক যে সমস্ত সংস্থাগুলো রয়েছে, আমাদের দেশে রাষ্ট্রীয়করণের যে গুলো হয়েছিল, সেটা ব্যাংক বলুন, বিমা বলুন, DHL বলুন, ভেল বলুন, তো সমস্ত কিন্তু বেসরকারি পুঁজিপতিদের হাতে ছেড়ে দিতে চাচ্ছে। অলরেডি ছেড়ে দিচ্ছেন প্রাইভেট পাবলিক পার্টনারশিপের নামে। আজকে রেল স্টেশন গুলো বিক্রি করে দেওয়া হচ্ছে, আদানি ট্রেন আসছে। আমাদের দেশে খাদ্য সামগ্রীটা কুল আজ পর্যন্ত কৃষিক্ষের জায়গাতে একটা বড় জায়গা, এটা দখল করতে হবে। তাই আদানি আম্বানিদের হাতে আমাদের দেশের কৃষি ব্যবস্থাটাকে তুলে দেওয়ার চক্রান্ত। আসুন আমরা এই চক্রান্তের বিরুদ্ধে, সাম্প্রদায়িক বিজেপি RSS এর বিরুদ্ধে, মানুষে মানুষে ভেদাভেদের বিরুদ্ধে, আমাদের দেশের সম্পদগুলো বিক্রি করে দেওয়ার বিরুদ্ধে এবং আমাদের দেশের ক্ষুদ্র ঋণগ্রস্ত মানুষ যারা আছেন, আমাদের দেশের ক্ষুদ্র কৃষি ঋণ নেওয়ার যে মানুষরা আছেন, তাদের ঋণ থেকে মুক্তি দিতে হবে। এই সমস্ত দাবি নিয়ে আমরা আগামী দিনে আরো সবল হই। আমরা জনগণের বিক্ষোভগুলোকে আরো সংগঠিত করি, আমরা আরো ব্যাপকভাবে প্রতিরোধ আন্দোলনে নামি। আগামী দিনে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই আন্দোলনকে শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধ হই। আপনাদের কাছে এই বক্তব্যটুকু রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, CPI-ML জিন্দাবাদ, ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী লেনিনবাদী জিন্দাবাদ, আয়ারল্যান্ড জিন্দাবাদ। দিল্লি কৃষক আন্দোলনকে জানাই লালে লাল লাল সালাম।
বন্ধুগণ, দিল্লিতে চলমান কৃষক আন্দোলনের সমর্থনে আজকে আমাদের এই কর্মসূচি চলছে। আমাদের পার্টির নেতা কমরেড আনসারুল আমান মণ্ডল আপনাদের কাছে বক্তব্য রাখলেন। তিনি এটা বললেন যে বিজেপি আজকে ভারতবর্ষের মানুষের মধ্যে একতা এবং অখণ্ডতাকে নষ্ট করে দিতে চাইছে। যখনই ভারতবর্ষে মানুষের মধ্যে আন্দোলন হচ্ছে, প্রতিবাদ গর্জে উঠছে, সেই প্রতিবাদকে একটা ধর্মের ভিত্তিতে বিভাজন করার জন্য চক্রান্ত করছে। কিন্তু আজকে এই চক্রান্তকে যদি দূর করতে হয়, এই চক্রান্তকে যদি শেষ করতে হয়, তাহলে আমাদের সকলে হাতে হাতে মিলিয়ে এগিয়ে যেতে হবে। হাতে হাতে মেঝে পার হব ওই পিঠের বিষাদে সিন্ধু, দুশ্মনদের ফাঁদে কেন বলো ঢুকবো, যে নামে ডাকো মুসলিম শিখ খ্রিস্টান কিংবা হিন্দু, সাম্প্রদায়িক বিভেদের ঢেউ রুখবো। হাতে হাতে রেখে পার হব এই পিঠের বিষাদে সিন্ধু, দুশ্মনদের ফাঁদে কেন বলো ঢুকবো, যে নামে ডাকো মুসলিম শিখ খ্রিস্টান কিংবা হিন্দু, সাম্প্রদায়িক বিভেদের ঢেউ রুখবো, সাম্প্রদায়িক বিভেদের ঢেউ রুখবো। যে হাত ফসল লুটেছে, যে হাত কারখানা করে বন্ধ, সেই কালো হাত বিভেদের বিষে করে দিতে চাই অন্ধ। যে হাত ফসল লুটেছে, যে হাত কারখানা করে বন্ধ, সেই কালো হাত বিভেদের বিষে করে দিতে চাই অন্ধ। সব ভুলে থাকি আমরা কি আজ বলো সেই দিকে ঝুঁকবো, আমরা কি আজ বলো সেই দিকে ঝুঁকবো। হাতে হাতে রেখে পার হব এই পিঠের বিষাদে সিন্ধু, বন্ধের ফাঁদে কেন বলো ঢুকবো। শহীদ নুরুল আনন্দ ভাই হাতে হাতে সবাকার, সেই রাখি ছিঁড়ে আমরা কি আজ বিভেদের বিছে ঢুকবো, সেই রাখি ছিঁড়ে আমরা কি আজ কেউটের বিছে ঢুকবো, আমরা কি আজ কেউটের বিছে ঢুকবো। হাতে হাতে রেখে পার হব এই বিষের বিষাদে সিন্ধু, দুশ্মনদের ফাঁদে কেন বলো ঢুকবো। জাগে রাজহারা মিজোরাম, জাগে বেলচির জনগণ, মাটি পুড়ে উঠে মুক্তি পাগল লড়াকু চম্পারণ। গেরুয়ার পায়ে ফেরুয়ার মতো আমরা কি মাথা খুঁড়বো, গেরুয়ার পায়ে ফেরুয়ার মতো আমরা কি মাথা খুঁড়বো। হাতে হাতে রেখে পার হব এই বিষের বিষাদে সিন্ধু, দুশ্মনদের ফাঁদে কেন বলো ঢুকবো। যে নামে ডাকো মুসলিম শিখ খ্রিস্টান কিংবা হিন্দু, সাম্প্রদায়িক বিভেদের ঢেউ রুখবো, সাম্প্রদায়িক বিভেদের ঢেউ রুখবো। এই সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করা যে চক্রান্ত, সেই চক্রান্তকে খান খান করে সারা দেশের অন্নদাতারা আজকে যে দাবিতে আন্দোলনে নেমেছেন, সেই কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্য নিয়ে বিভিন্ন জায়গায় যে চলমান আন্দোলনের সংহতি যে কর্মসূচি পালন হচ্ছে, আমাদের এই কুসুমগ্রাম বাজারেও আজকের এই কর্মসূচি। এই কর্মসূচিতে এখন বক্তব্য রাখবেন কৃষক নেতা কমরেড মনসুর মণ্ডল। সুধী এবং বন্ধুগণ, এক মাসের কিছু বেশি সময় ধরে দিল্লির উপকণ্ঠে লক্ষ লক্ষ কৃষক তাদের দাবি দিয়ে, তাদের জেদ দিয়ে অবস্থান আন্দোলন করে যাচ্ছে। সেই আন্দোলনে ইতিমধ্যে 47 জন মৃত্যুবরণ করেছেন। সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। ভারতবর্ষে বোধহয় কয়েক দশকে এই ধরনের কৃষক আন্দোলন দেখা যায়নি, যেখানে 8 লক্ষের বেশি কৃষক আমাদের দেশের রাজধানী দিল্লির চারপাশে ঘিরে রয়েছে। তাদের অনড় দাবি নিয়ে সরকারের যে অনড় 3টে আইন, তার বিরুদ্ধে তা প্রত্যাহার করার দাবিতে অবস্থান করছে 1 মাসের বেশি সময় ধরে। তারা দেশবাসীকে এবং সরকারকে জানিয়ে দিয়েছে
যে যতক্ষণ না তিনটে কৃষি আইন যা সম্পূর্ণরূপে কোম্পানির স্বার্থের সেবা করে কৃষকের বিরুদ্ধে ভারতবর্ষের কৃষিকে শেষ করে দেওয়ার কোম্পানির হাতে বিক্রি করে দেওয়ার একটা চক্রান্ত। যদি সংবিধানের কথা বলা হয়, যদি সংসদের নিয়মাফিক আইন করির কথা বলা হয়, তাহলে এটা একটা চক্রান্ত, এটা আইন নয়। জবরদস্তি কৃষকদের উপরে জনগণের উপরে চাপিয়ে দেওয়ার একটা ফাঁসিস রাজনীতি, সেইটা প্রত্যাহার করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলনের পথ থেকে চলবে না, তারা পথে অবস্থান করবে। আর সারা ভারতবর্ষে যেসব গণতান্ত্রিক মানুষ আছেন, যারা শান্তি চান, গণতন্ত্র চান, যারা মানুষের অধিকার চান, নাগরিকের অধিকার চান, কৃষকের অন্য শাখা হিসাবে মর্যাদা নিয়ে বাঁচার অধিকার চান, তা সেই প্রত্যেকটি মানুষ এই আন্দোলনের সমর্থনে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়া বলুন, রাস্তা বলুন, ময়দান বলুন, এসেছে। আমরা এখানে এই চলমান আন্দোলনে যে ধারাবাহিকতায় আন্দোলন করে চলেছি, দাবি করে চলেছি, কৃষকের পক্ষে দাঁড়াবার আহ্বান থেকে চলেছি, সেই ধারাবাহিকতায় এখানে এই অবস্থান কর্মসূচি করেছি। বন্ধুগণ, একদিকে যখন 8 লক্ষ কৃষক ইতিমধ্যে মহারাষ্ট্র থেকে, হরিয়ানা থেকে, পাঞ্জাব থেকে আরো কৃষক এবং মহিলারাও, কৃষক পরিবারের মহিলারাও সামিল হচ্ছেন, উত্তরপ্রদেশ থেকে হাজার হাজার কৃষক সামিল হচ্ছেন। যদি সবটা অঙ্ক কষা হয়, তাহলে 12 লক্ষের অধিক কৃষক দিল্লির উপকণ্ঠে দাঁড়িয়ে রয়েছে, অবস্থান করছে। আর মোদী বলছেন, ঔদ্ধত্যের সঙ্গে বলছেন, কৃষকের ভুল বোঝানো হচ্ছে। কৃষি আইনের যে সুফল, সেই সুফল কৃষকরা যাতে না পায়, দেশের কৃষি যাতে উন্নতির পথে অগ্রসর হতে না পারে, তার জন্য কৃষকদের বিভ্রান্ত করা হচ্ছে। এটা কৃষকদের প্রতি চরম অপমান। এই জন্য অপমান আপনারা স্মরণ করুন, সারা ভারতবর্ষের কৃষির ক্ষেত্রে, আমাদের রাজ্যের কৃষির ক্ষেত্রে ফসলের কত দাম পায়? কুল্লে ধান কেনা হচ্ছে এখন খুব বেশি হলে একজন কৃষক 70 থেকে 72 টাকায় ধান বিক্রি করতে পারছেন। ইতিমধ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকের ঘরে আর ধান নেই। ধান মূলত বিক্রি হচ্ছে খুব সামান্য ক্ষুদ্র প্রান্তিক এই গরিব কৃষকদের। সেখানে যারা পাট্টাদার কৃষক আছে, বাদ চাষি আছে, যারা ঠিকায় চাষ করে, তারা ধান বিক্রি করতে পারছে না। ধান বিক্রি করছে মূলত একটু করে যাদের বেশি জমি আছে তারা। অর্থাৎ আমাদের রাজ্যে, অন্য রাজ্যে, সারা দেশে কৃষকরা এই ধানের কথা যদি বলা হয় বা অন্য কোনো ফসলের সঠিক মূল্য ঠিকঠাক পায় না। কখনো কখনো বাজারে কিছুটা দাম বেড়ে যায়, সেইটুকুই লাভের মুখ দেখা। তবুও এই যে ফসলের দাম না পাওয়া, তবুও কৃষকরা এই কৃষিতে টিকে আছে, কৃষি উৎপাদন করে যাচ্ছে বছরের পর বছর, দশকের পর দশক। এখনো কৃষক জমি ছেড়ে দেয়নি। আগের সরকারগুলো চাষা লাভজনক নয় বলে জমি নিতে গিয়ে কারখানা করতে গিয়ে চলে গেছে, বিদায় নিয়ে নিয়েছে, সরকার থেকে বিদায় নিয়েছে। কৃষকরা কিন্তু কারো প্লেসে তার মেধা দিয়ে, শ্রম দিয়ে, কৃষি জ্ঞান দিয়ে এই কৃষিতে টিকে আছে, কৃষি থেকে বিদায় নিতে চায় না। এই কৃষক যারা টিকে থাকতে পারে, যারা কৃষি জ্ঞান দিয়ে কৃষিকে তার মতো করে উন্নতির পথে নিয়ে যেতে পারে যত সম্ভব, সেই কৃষককে নাকি ভুল বোঝানো হচ্ছে। এটা কৃষকের প্রতি অপমান। এটা একমাত্র কৃষক বিরোধী একটা সরকারের মধ্যমণি মোদী এবং কোম্পানি, তাদের পক্ষে সম্ভবকে কৃষকের ভুল বোঝানো যায়। তারা চেষ্টা করেছে কৃষি আইন সম্পর্কে কৃষকদের ভুল বোঝাতে, একদম হয়েছে। আজকে লক্ষ লক্ষ কৃষক পথে নেমে গিয়েছে। বন্ধুগণ, এটা ঘটনা। আমি একটু আগে যে কথাটা বললাম, কৃষি থেকে কৃষকরা লাভজনক কম সেভাবে পাচ্ছে না, অনেক সময় পাচ্ছে না। আজকে কৃষি উৎপাদন করতে গেলে কৃষি উপকরণ লাগে, সার বলুন, বীজ বলুন, কীটনাশক বলুন, সেচের খরচ বলুন, সব কিছু দিনে দিনে বর্ধিত মূল্য হয়ে গেছে, অনেক বেশি খরচ করতে হয়। সব মিলিয়ে কৃষিতে সেভাবে লাভ হয় না। শুধু টিকে থাকা কৃষিকে গায়ক রয়েছে মোটামুটি ভাবে দিন গুজরানের একটা মাধ্যম করে রাখা, অবলম্বন করে রাখা, এইভাবে কৃষিটা রয়েছে।
যেটুকু কৃষি এগোচ্ছে কৃষকের মেহনতের মধ্য দিয়ে, তার মেধার মধ্য দিয়ে, তাহলে এটা ব্যাপার যে কৃষিতে একটা বড় ধরনের সংস্কার প্রয়োজন আছে। কৃষকের অধিকার সম্পর্কে নতুন করে সংস্কার প্রয়োজন আছে। এটা কৃষক বন্ধু 5,000 টাকার প্রকল্পের প্রশ্ন নয়। আর মোদী যেমন কেবাতে বলেছেন পিএম কিষাণ 6,000 টাকা পাবে 2 হেক্টর পর্যন্ত জমির মালিক যারা তারা, এই রকম কোনো যোজনার প্রশ্ন নয়। যে কৃষকের 5 বিঘা জমি চাষ করেন সারা বছরে হিসেব করলে যদি কেউ যদি বিরত থাকে যদি 5 বিঘা জমি চাষ করে সারা বছরে, আমি একজন কৃষক হিসাবে বলছি, তার 30 থেকে 40,000 টাকা লস হয়ে যায় যদি সঠিক মূল্য পেতে পারে, যদি কৃষি উপকরণের কোম্পানির সৌকত্য বন্ধ হয়। সেই টাকা চলে যাচ্ছে আর কোথাও বলা হচ্ছে সেটা দেওয়া হচ্ছে 5,000 টাকা কৃষক বন্ধু কিষাণের নাম করে। এই প্রকল্পের প্রশ্ন নয়। এটা যদি কৃষকের ঘরে আসে আসুক, টাকার উপর সিকি যদি হতে পারে হোক, কিন্তু টাকাটার কি হবে? যেটা কৃষকের মূল আয়ের জায়গা, যেটা কৃষকের মর্যাদার সঙ্গে কৃষি কর্ম চালিয়ে বেঁচে থাকার পরিবার পরিজন নিয়ে অধিকার নিয়ে বেঁচে থাকার যে আধার, সেইটার কি হবে? সেই প্রশ্নটা সংস্কারের প্রশ্ন। কৃষিকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে, কৃষক আয়ের মুখ দেখবে, কৃষিতে তাকে শুধু কাজ পেতে পরিশ্রম করতে হবে না, সে স্বপ্ন দেখতে পারবে। সেই কৃষি থেকে তার সংস্কারের উন্নতি হবে, ছেলে মেয়েদের ভবিষ্যৎ তৈরি হবে, তার কিছু সঞ্চয় হবে। এই সংস্কারের প্রশ্নটা আছে। এখানে দুটো লাইন এসছে বন্ধু, দুটো প্রশ্নই কিন্তু সমাধানের জায়গা আছে। আজকে মোদী একভাবে কৃষকদের উপর বোঝা চাপিয়ে কৃষকদের উপরে দাপত্য দাবি দিয়ে সমাধান করতে চাইছে, তাতে কৃষির উন্নতি উপর দিক থেকে হবে। আর একটা প্রশ্ন রয়েছে, কৃষকদের কাছে তো আছে বিষয়টা সরকারের ঘরে সংসদে জমা আছে। আপনারা জানেন হয়তো এর স্বামীনাথন কমিশনের একটা রিপোর্ট আছে। আগের ইউপিএ সরকার এই কমিশনটা নিয়ে করেছিল, 5 বছর ধরে অনেক তথ্য সংগ্রহ করে কৃষকদের সঙ্গে কথা বলে উৎপাদন ব্যবস্থা, কৃষি বিপণন ব্যবস্থা সমস্ত কিছু পরিচালনা করে এই রিপোর্টটা তৈরি করা হয়েছে। সেখানে কৃষির উন্নতির জন্য কৃষকের স্বার্থে কৃষির উন্নতির জন্য অনেক কথা বলা আছে। আমি একটা বিষয় দিয়ে বলবো, সেটা হচ্ছে যে কৃষকের ফসলের ন্যায্য অর্থাৎ লাভজনক, প্রকৃত লাভজনক দাম পাওয়ার প্রশ্ন। সেখানে বলা হয়েছে, এই প্রস্তাব রাখা হয়েছে যে কৃষিতে উৎপাদন করতে যা খরচ হয়, অর্থাৎ সার, বীজ, কীটনাশক, চাষ দেওয়া, সেচের ব্যবস্থা করা, এই যে সব লাগে উপকরণ উপাদানগুলো, সেখানে যা খরচ হয় সেই খরচকে ধরতে হবে। কৃষক পরিবারের যে শ্রম ওই কৃষিতে নিয়োজিত হয় সেটাকে ধরতে হবে, এবং যে জমিতে চাষ হচ্ছে সেই জমি সেই সময়ে যে মূল্য ভাড়া এটাকে ধরা, সেই মূল্যটাকে ধরতে হবে। মোটকে মূল্য হচ্ছে তার দেড় গুণ হতে হবে ফসলের দাম সব সময় খোলা বাজারে। শুধু সহায়ক মূল্যের প্রশ্ন নয়, সরকার কতটুকু দিচ্ছে সেইটা নয়, খোলা বাজারে ওই দামটা হতে হবে। এই মোদী সরকার সেই প্রস্তাব মেনে নেয়নি। 2014 সাল থেকে রয়েছে সরকারে, কেন্দ্র সরকারে, সেই প্রস্তাব মেনে নেয়নি। এই প্রস্তাব যদি কার্যকরী করা হয়, অর্থাৎ উৎপাদন খরচের 1.5 গুণ ফসলের দাম নির্ধারণ করা হয় খোলা বাজারে, সেই দাম যদি কৃষকরা পেতে পারে সমস্ত ফসল উৎপাদনের ক্ষেত্রে, তাহলে কৃষিতে আজকে যে সমস্যা, কৃষকের যে সমস্যা, যে সংকট, যে গতিহীনতা কৃষিতে রয়েছে, তার প্রায় অর্ধেক সমাধান হয়ে যায়। এটা একটা বড় মাপের সংস্কারের প্রশ্ন, কৃষক বন্ধু বা বিধির প্রশ্ন নয়। মোদী সে পথে আগেন। মোদী কিরকম সংস্কার আমাদের চাইছে, এটাও ওইরকমই, যে কৃষিকে এমন পরিবর্তন করে দেবে। আজকে যদি কৃষি ক্ষেত্রে ফসলের উৎপাদন খরচের অর্ধেক দাম কৃষকরা পেতে পারে, তাহলে যে কৃষির উন্নতি হতে পারে কৃষকের স্বার্থে, কৃষকমুখী উন্নতি, তার বিপরীত ভাবে কৃষি ব্যবস্থার খোলনলকে বল ফেলে দিয়ে কৃষকের উপরে বোঝা চাপিয়ে দিয়ে, দাসত্ব চাপিয়ে দিয়ে কোম্পানির পকেট ছড়ানোর ব্যবস্থা করা হচ্ছে। এই উদ্দেশ্যে কৃষি আইন, এই কৃষি আইনে গাল ভরা কথা বলা হয়েছে।
যে কৃষকের ক্ষমতায়ন হবে, যে কৃষকরা ক্ষমতায়নের কথা শুনে অতিষ্ঠ হয়ে আজকে লাখে লাখে রাস্তায় বসে আছে, তার সেই কৃষকের ক্ষমতায়ন করে দেবে। আর একটু কৃষকের ক্ষমতা তারা দেখিয়ে দিয়েছে, এখন রাস্তায় দেখাচ্ছে। ক্ষমতায়ন কিভাবে হবে এটা দেখা। আর বলা হয়েছে এ আইনে যে তাদের দামটা পাওয়া, ফসলের দামটা পাওয়া নিশ্চিত করা হবে। কিভাবে হবে? ক্ষমতায়নটা দেখুন। বলা হচ্ছে যে কোম্পানির সঙ্গে কৃষকরা চুক্তিবদ্ধ হবে। কৃষক কোম্পানির সঙ্গে চুক্তি করবে বা কোম্পানি কৃষককে চুক্তি করাবে, কোম্পানি তার ইচ্ছে মতো চাষ করাবে। ধরুন এখানে ধান চাষ হয় একটু সময় আশপাশ এলাকাতে, তো কোম্পানির ইচ্ছে হলো এখানে ধান চাষ নয়, এখানে বেগুন চাষ করাবে কিংবা টমেটো চাষ করাবে। আজকে কৃষি যে অবস্থা, সেখানে অধিক লাভে গল্প করাবে কোম্পানি, চুক্তিবদ্ধ হয়ে যাবে। প্রথম প্রথম হচ্ছে একটু ভালো দাম দেবে, কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে ওই যে টমেটো তৈরি করলো কিংবা যদি ধানের যে চুক্তি হয় সেই ধান তৈরি করলো, কোম্পানি যদি দেখে যে এই যে চুক্তি হয়েছে সেই চুক্তির অনুযায়ী তার বাজারে খুব একটা ভালো লাভ আসবে না, সেই ধান কিনবে না। কিন্তু চুক্তি অনুযায়ী আপনি অন্য কোথাও ধান বিক্রি করতে পারবেন। এখন একজন কৃষক ধান চাষ করে সে যেখানে খুশি ধান বিক্রি করতে পারে, দাম যেরকমই পায়, সেই স্বাধীনতাটুকুও চলে যাবে। কোম্পানি শেষ পর্যন্ত চাপ দিয়ে তার যে চুক্তি আছে, চুক্তির থেকেও কম দামে ধান কিনতে কৃষক বিক্রি করতে বাধ্য হবে। টমেটো চাষ করালে টমেটো কম দামে কোম্পানি কিনতে চাইবে, কৃষক বিক্রি করতে বাধ্য হবে। এ আইনে পরিষ্কার বলা আছে। সেই রকম ভাবে যদি কোম্পানি কোনোভাবে চুক্তি ভঙ্গ করে দেয়, কোর্টে কেস করা যাবে না, এসডিওর কাছে যেতে হবে। লক্ষ লক্ষ টাকা তারা চড়াবে, লক্ষ লক্ষ টাকা চড়াবে। ওই ধরনের আমলাদের অফিসারকে কিনে রেখে দেবে, কোনো বিচার পাওয়া যাবে না। এটা গেল একরকম। দ্বিতীয় যে কথাটা বলছেন, যারা চুক্তি চাষে থাকছে না বা চুক্তি চাষে কোম্পানির সঙ্গে যাবে না, তারা বিক্রি করবে কোম্পানির কাছে দর কষাকষি করে। জানি না কুসুমগ্রাম বাজারে ছোট কৃষি মার্কেট আছে কিনা, অর্থাৎ কৃষকরা বেশিরভাগই গরিব ছোট কৃষক, তারা সবজি টবজি এসব তৈরি করে বাজারে বিক্রি করতে আসে না, সব বিক্রি হয় একটা পাইকারি মার্কেট। সেখান থেকে ছোট ছোট যেসব ব্যবসায়ী হকাররা আছে তারা কিনে নিয়ে হাটে বসে। তো সাথে যে মার্কেটে আমরা দেখেছি কৃষকরা সাইকেলে করে হোক, ভ্যানে করে হোক, তাদের ফসল অর্থাৎ সবজি টবজি ইত্যাদি নিয়ে যাচ্ছে, সেখানে দর কষাকষি হচ্ছে করে বলা হয় মিডলম্যান, তার মাধ্যমে হিসাবে কাজ করে তারা কিনে নিয়ে ব্যবসায়ীদের হাতে দিয়ে দেয়। ছোট ছোট ব্যবসায়ীদের হাতে তারা হাটে বিক্রি করে, কোনো ক্ষেত্রে হাটুরিরা সরাসরি নিয়ে নেয়। সেখানে দর কষাকষি হচ্ছে। বাবু একজন করে কত হাজার টাকা নিয়ে ব্যবসায়ী নেমেছে, উঠিয়েছে ওরে 30,000 টাকা, আর একজন ছোট চাষি সেখানে বিক্রি করতে যাচ্ছে, তারও ওই রকম আর্থিক ক্ষমতা। দুজনের মধ্যে দর কষাকষি হতে পারে। সেখানে ঘরেরও কিছু লাভ থাকে, চাষিরও কিছু লাভ থাকে। কিন্তু কোম্পানির কাছে সঙ্গে বাবুন, আরে দানবের সঙ্গে মানবকে লড়ে নামিয়ে দেওয়া হচ্ছে। ও যে কোম্পানির সঙ্গে দর কষাকষি করে ফসল বিক্রি করবে, সম্ভব ওই কোম্পানি যে ম্যানেজারটা থাকবে বা সুপারভাইজার থাকবে এই দর কষাকষি করার জন্য, তার মাইনে হচ্ছে কয়েক লাখ টাকা। কয়েক লাখ টাকার একজন সুপারভাইজারের সঙ্গে এই 30-40 হাজার টাকার পুঁজির একজন কৃষক দর কষাকষি করে তার দাম উসুল করে নেবে, এটা স্বপ্নেও ভাবা যায় না। ওই কথা মোদি বলছে। এবং শুধু এইটুকুই নয়, এই যে কোম্পানি ফসল কিনে নেবে বলছে, কোথা থেকে কিনবে? এ ধরুন এই আমাদের ব্লকে, মন্তেশ্বর ব্লকে একটা মান্ডি আছে, মেমারি 2 নম্বর ব্লকে একটা মান্ডি আছে। প্রত্যেক ব্লকে, বেশিরভাগ ব্লকে একটা করে মান্ডি হচ্ছে, সরকার বান্ডি। সেখানে কৃষক তার ফসলটা নিয়ে যায়, বিশেষ করে ধান সহায়ক মূল্যে কেনা হলে নিয়ে যায়। খুব একটা চালু করেনি সরকার, করেনি, তার অন্য কারণ আছে। অতটা কৃষক নিয়ে সরকার ভাবতে চায় না, সে তৃণমূল হোক কি অন্য রাজ্যের হোক, যে সরকার ভাবে না। যাই হোক, মান্ডি একটা, যেসব মান্ডি উচ্ছন্নে চলে যাবে, আরে বাবা এক একটা ব্লকে 3-4টা করে মান্ডি খুলে বসতে সব কোম্পানিগুলোর লাইন, আম্বানি, আদানি। আজকে এমনি চাষিরা, পাঞ্জাবের চাষিরা, হরিয়ানার চাষিরা, উত্তরপ্রদেশের উত্তর অংশের চাষিরা, ওই সব শপিং মলগুলো
পেট্রোল পাম্পগুলো বন্ধ করে দিচ্ছেন, ওই আদানি আম্বানি এদের যেসব রয়েছে বন্ধ করে দিচ্ছেন, এমনি করে দিচ্ছেন, এইসব মান্ডি খুলবে। সেই মান্ডিতে কৃষককে ফসল নিয়ে যেতে হবে, ওই যে কোম্পানির সঙ্গে দর কষাকষি করে ফসলের দাম পেতে হবে, কোনো দিন ন্যায্য মূল্য পাবে না। দেখা যাবে যে আলু যদি নিয়ে যায় 2 টাকা কিলো দরে আলু কিনে নিল কোম্পানি, পরের দিনই সেই আলুটা বাজারে বিক্রি করবে 25 টাকা কিলো দরে, কেউ আটকাতে পারবে না। ওই জিও সিম যেটা বয়কট চলছে, এই যে বলছে 1 কোটি বয়কট হয়ে গেছে, জিও সিম ছেড়ে দিয়েছে, কেউ আইডিয়াতে ভিআইএ চলে গেছে, কেউ এয়ারটেলে চলে গেছে। কেন বয়কট করেছে, কেন সিম চেঞ্জ করেছে, পোর্ট করে নিয়েছে? এইসব মানুষ নিয়ম ছেলেরা তারা বলছে আমরা কৃষক আন্দোলনের পক্ষে আছি, কৃষক আন্দোলনের সমর্থনে জিওকে বয়কট করলাম। তো এই যে জিও কোম্পানি, এরা আজকে জেলে বসতে চাইছে এবং মোদী এই আইনের মধ্য দিয়ে সেটা করতে চাইছে, আম্বানি আদানিকে সুবিধা দিতে চাইছে। তো বন্ধুগণ, একটা বিষয় ভাবতেই পারেন, কৃষক বন্ধুরা ভাবতে পারেন, যারা এই নিয়ে ভাবছেন হয়তো কৃষিকাজ করেন না, তারাও ভাবতে পারেন কৃষক যদি চুক্তি কাছে না চায়, কৃষক যদি কোম্পানির কাছে ফসল বিক্রি করতে না যায়, যাবে না, খোলা বাজারে যাবে। কোনোভাবে খোলা বাজার এই জিনিসটা থাকছে না। এই যে একটু আগে বললাম করেরা যে হাতুড়েরা মাল কিনে নিয়ে যায় ছোট ছোট মার্কেট থেকে, যদি মান্ডি হয় কৃষক সেখানে ভালো লাভের আশায় ছুটবে, প্রথম দিকে হয়তো একটু লাভ দেবে। এই সব ছোট ছোট বাজারগুলো বন্ধ হয়ে যাবে। প্রত্যেকটি গঞ্জ এলাকাতে এই যে ছোট ছোট বাজার সব যদি হিসেব করা হয়, পশ্চিম বাংলাতে অন্তত 50 লক্ষ ছেলেরা সেখানে রুজি রোজগার করে সংসার চালায়। সমস্ত জন বেকার হয়ে যাবে, বাজার বন্ধ হয়ে যাবে। সরকারি মান্ডি এখন কি হচ্ছে, এই যেখানে আছে ওখানে আছে, ওই ব্লকে আছে, আমরা দেখছি, আমরা কৃষক হিসাবে দেখছি ওই সহায়ক মূল্যে ধানগুলো কিন্তু পৌঁছে দেওয়া ছাড়া আর কোনো মান্ডিতে কাজ হয় না। বাকি বছরটা তালা মারা থাকে। এখনই যদি মান্ডিগুলোর এই অবস্থা হয়, কোম্পানি যদি এই ব্লকে 4টে মান্ডি করে বসে থাকে, এই মান্ডি বন্ধ করে দেবে। তার মানে দেওয়া হলো কোম্পানির সঙ্গে তুমি দর কষাকষি করো, জনগণের সঙ্গে মারো, তুমি লড়াই করো, সরকারি মান্ডি বন্ধ, সরকারের সহায়ক মূল্যে ধান কেনা বন্ধ, কৃষকের ন্যায্য মূল্যে ফসল বিক্রি করার সমস্ত সুযোগ বন্ধ। কৃষক তখন কোম্পানির কাছে মাথা নিচু করতে বাধ্য হবে। এই হচ্ছে আইন। এই চুক্তি চাষের কথা বলছিলাম, হতে পারে আমার 30 থেকে 40 বিঘে জমি আছে, আমি কোম্পানির সঙ্গে চুক্তিতে যাব না, আমি ধান রোধ করে রাখবো, মোড়াই বেঁধে রাখবো, 1 বছর রেখে দেবো, দেখি একবার মানে যাকে ধানের দাম পাই কি না পাই, কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। আমি পারবো না, আপনি পারবেন না, কেউ পারবে না, যত বড় ধনী জাতি হোক না কেন। ব্যাপার হচ্ছে বাবুর এই চুক্তিতে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো বীজ। এই বীজটা কোম্পানি দেবে, আপনি অমুক কৃষি বিপণীতে অমুক কৃষি ভান্ডারকে কিনতে পারবেন না। এই যে গঙ্গা কাবেরিয়া আছে, তারপরে সুফলা আছে, ডিএডিসি আছে, সরকারি সব বন্ধ হয়ে যাবে। কোম্পানি নিজে তারপরে বীজ তৈরি করবে, সেই বীজ দেবে আপনাকে। আপনি যদি চুক্তিতে যান, ধরুন আমি চুক্তিতে গেলাম না, আর একজন রামু গেছে চুক্তিতে, তাকে ওই বীজ কিনতে হবে। এই বীজটা কি করছে, বন্ধা বীজ, টার্মিনাল সিড বলা হয়, সিএমসি। এই বীজটা একবার নিয়ে চাষ করা যায়, পরের বার যদি চাষ করা হয় শুধু আবলা ধান হয়, আবলা একটা জলা থাকবে না, বীজের প্রত্যেকটা জলার জায়গায় একটা করে আবলা তৈরি হবে, ওখানে একবার বেশি চাষ করা যাবে না। তাহলে দ্বিতীয়বার আবার বীজ কিনতে হবে, আর দিনের পর দিন কোম্পানি বীজ পাবে না, আরো ক্ষতি করতে হবে। কিন্তু আমি যে চাষ করলাম আমার তো হবে। এই টার্মিনাল বীজটা এমনই একটা বীজ, এর গোড়া মেনু আপনারা জানেন। একটি ধানের কথা বলা হয়, একটা মানে ফসল জমি যার উপরে ধান ফুলিয়েছে, এই পুরনো ফুল হওয়ার মৌসুমে 4 থেকে 5 বার ফুল হয়। এই ফুলের ফুল হয়, মহিলা ফুল হয়, এই ফুলের রেণু আর একটা ফুলে উড়ে যায়, তবে এই ধানের দানা আসে, এটা বলে পরাগ মিলন। এই টার্মিনাল সিড থেকে রেণু যখন উড়ে যাবে, পাশের জমিতে আমি আছি, সেখানে পরাগ মিলন হবে, আমার জমির ধানও টার্মিনাল সিড হয়ে যাবে। পরের বছর যদি সেই জমিতে আমার বীজ ধানের জমি হয়, সেখান থেকে বীজ লাগলে একটা দানাও আসবে না, সেই ধানের সব আবলা বের হবে।
আমি সেই বছর যদি 30 থেকে কাজ করে থাকি আমি শেষ করেছি 30 থেকে মালিক আমি কিস্তিতে যাবো না, কিস্তিতে সবটা শূন্য হয়ে যাবে, 1 টাকা আমি লাভ পাবো না। কিস্তিতে কাজ করতে গেলে অন্তত পক্ষে 1.5 লাখ টাকা আমার লস হয়ে যাবে। আমি বাধ্য হয়ে মাথা নিচু করে কোম্পানির কাছে ভিক্ষে চাইবো, আমাকে কিছু টাকা দিয়ে কাজ করবো, আপনার অধীনে করবো, আপনি যা বলবেন সেইভাবে করবো। এই হচ্ছে আইনটা। বন্ধুগণ, কৃষককে পুরোপুরি কৃতদাস করার আইন, তাকে ফসলের দাম দেওয়া হবে না, তাকে বাদভাবে কোম্পানির কাছে মাথা নত করে চাষ করতে মতো চাষ করতে তার স্বাধীনতা থাকবে না। আজকে আমি 10 কেজি বীজ দিয়ে সেই বীজ ধরে ফলের মতো 40 থেকে কাজ করতে পারি, আমি সেইভাবে আজ কাজ করতে পারবো না। এই হচ্ছে আইন। সামাজিকভাবে আমাদের দেশে বড় বড় কৃষক আন্দোলন হয়েছে, রাজ্যে বলা হচ্ছে কৃষকের মনে। এখানে এই রাজ্যের কথা যদি বলেন, এখানে আন্দোলন হয়েছে বেভাগার আন্দোলন, কৃষক আন্দোলন, নকশালবাড়ি আন্দোলন হয়েছে, কৃষকের অধিকারের জন্য, কৃষকের জমির জন্য আন্দোলন হয়েছে। সেই সব চেতনা আমাদের দেশে ফসলের মূল্যের জন্য ওই পাঞ্জাব বলুন, হরিয়ানা বলুন, দিনের পর দিন ওই রকম ধর্ণা দিয়েছে। পাঞ্জাবে একবার 13 দিন ধর্ণা দিয়ে 350 কোটি টাকা কেন্দ্র সরকারকে ফসলের লোকসান বাবদ পূরণ করতে বাধ্য করেছিল। এই ধরনের বড় বড় আন্দোলনের ঐতিহ্য রয়েছে, তাই কৃষকের চেতনায় আঘাত লাগছে। তার স্বাধীনতা বোধে, তার মর্যাদা বোধে, তার পরিজন নিয়ে মাথা উঁচু করে বেঁচে থাকার যে স্বপ্ন আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষায় আঘাত লাগছে। তাই সারা ভারতবর্ষে যেমন কৃষকের সমর্থন নিয়ে ওখানে কৃষকরা বসে রয়েছে। বললো চায়ের লেগে বিস্কুটটা আমাদের প্রথম কাল থেকে করা ছিল, বিস্কুট দেবো। তাহলে 5 টাকা 10 টাকা নোনতা বিস্কুটগুলো পাওয়া যায় না, নোনতা বিস্কুট প্যাকেট কেন 30 টাকা হয়তো দাম নেবে, সবার হয়ে যাবে। মনসুর ভাই হয়ে গেছে, শেষ হয়ে গেছে আজান, আজান শেষ হয়ে গেছে। জামা থাকা 15 মিনিট পর আরে দাদা এখন বলা যাবে তো, সব জায়গাতে আজানের সময় বন্ধ করে শুধু। হ্যাঁ হ্যাঁ 10 মিনিট 10 মিনিট লাইভ হচ্ছে, হ্যাঁ ওই যে 3 তারা পতাকাটা যে দেখা যাচ্ছে না,
ওটা যেন সবসময় দেখা যায়। আর মাঝে মাঝে একটু করে আস্তে আস্তে এরকম চারিদিকটা দেখিয়ে দেবো। এরকম আস্তে 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 করে আরো জোরে। বন্ধুগণ, যে কথা বলছিলাম যে এই ঐতিহ্য চেতনা নিয়ে আমাদের দেশের কৃষক লক্ষ লক্ষ কৃষক সারা দেশকে উত্তল করার মতো করে আন্দোলন শুরু করেছে। এটা একদিন ট্রাক্টরে গিয়ে একটা সভা করে দেওয়ার বিষয় নয়। এটা এরকম নয় যে এখানে আমরা একদিন বসলাম, ধর্ণা দিতে কয়েক ঘন্টা বললাম, কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানালাম, ঘুরিয়ে গেল। এটা লাগাতার চালাবার বিষয়। এটা এমন একটা বিষয়, কৃষকের বাঁচা মরার প্রশ্ন। এটা এমন একটা বিষয়, শুধু কৃষক নয়, যত মেহনতি জনগণ আছে, নিম্নবিত্ত মানুষ আছেন, মধ্যবিত্ত মানুষ আছেন, প্রত্যেকে সুষ্ঠুভাবে তার সংসার প্রতিপালন করার সুযোগের প্রশ্ন। সেটা একদিনে শেষ হবে না, কয়েকদিনে শেষ হবে না, লাগাতার চলবে যতক্ষণ এই তিনটে কৃষি আইন এবং যে প্রস্তাবিত বিদ্যুৎ বিল এইটাকে সরকার তুলে দেবে। আজকে যেটা পরিস্থিতি আছে, সরকার হয়তো এই আইন তুলে নিতে বাধ্য হবে। এই কৃষি আইনের একটাতেই 10টা সংশোধনী এনেছে, ইতিমধ্যে আপনারা জানেন যে কৃষকের সঙ্গে 3 দফা আলোচনা হয়েছে। কৃষকদের একটাই দাবি ছিল, তৃতীয় দফা আলোচনার সময়ে কৃষকরা, কৃষক প্রতিনিধিরা বলেছিলেন নো টকিং, নো টক। এক কথায় সরকার লিখেছিলেন ইয়েস অর নো, তুমি কৃষি আইন তুলে নেবে কি না। সরকার হ্যাঁও বলতে পারেনি, নাও বলতে পারেনি। নিয়ে বেরিয়ে কৃষিমন্ত্রী তোমর বলেছিলেন সংশোধনী আনা হবে। কটা সংশোধনী? 10টা। একটা কৃষি আইন, 3টের মধ্যে একটাতে 10টা সংশোধনী। ভাবুন কত বড় ফেকবাজ এই প্রধানমন্ত্রী আর তার দপ্তরগুলো, যে একটা আইন করেছে 10টা সংশোধনী আইনটাকে তুলবে, মানে অন্যভাবে কৃষি আইনটাকে প্রয়োগ করতে। এখন সংশোধনী এনে বসিয়ে নেই তো তারপর দেখা যাবে। একটা কথা চালু আছে, গল্প হিসাবে, মজার গল্প, যে একজন ঠাকুরের থানে গিয়ে মানত করছে, কি হয়েছিল, তার ঠাকুরের বাচ্চা হচ্ছে না, খুব কষ্ট পাচ্ছে। তো মানত করছে কালীর কাছে যে মা কালী, আমার ঠাকুরের বাচ্চা বিয়ে দেন, আমি আপনাকে তাহলে জোড়া পাটা মানত দেব। তো পাশ থেকে একজন বলছে, আরে তো তো ঠাকুরের দুটো বাচ্চা কত লাভ হবে, জোড়া পাটা দিতে গেলে তো 2000 টাকা লেগে যাবে, সম্ভব নয়। তো বলছে যে আরে আগে বিয়ে নেই তো তারপর দেখা যাবে, মানত দেবে না। মোদী সেই লাইন নিয়েছিল, কৃষকরা প্রত্যাখ্যান করেছে সেই প্রস্তাবকে। মানে একটাই দাবি, কৃষি আইন প্রত্যাহার করতে হবে। আজকে 12 লক্ষ প্রায় কৃষক জমায়েত ছিলেন, 8 লক্ষর উপর। অনেকে আবার জমায়েত হয়ে গেছেন, রাস্তায় যেতে যেতে মোদীর পুতুল পড়াতে পড়াতে গেছিল হাজার হাজার কৃষক, এখন প্রায় 12 লক্ষ। আর এই পশ্চিমবাংলা, বিহার, বিভিন্ন রাজ্যে যে বিক্ষোভ চলছে, সেখানে লক্ষ লক্ষ কৃষক শেষ পর্যন্ত হয়তো মোদী এই আইনকে প্রত্যাহার করতে বাধ্য হবে। কিন্তু বন্ধুগণ, যদি হয়েও যায়, আজকে প্রশ্নটা হচ্ছে আপনি তার সংহতিতে থাকবেন কি থাকবেন না। আপনি যদি এই কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানাতে না পারেন, কালকে অন্যভাবে আপনার উপর দিয়ে বোঝা নামিয়ে আনা হবে, আপনার জীবন জীবিকার ক্ষেত্রে বিপদ নামিয়ে আনা হবে, সেদিনও প্রতিবাদ করতে পারবেন না। এই মোদী সরকার একটা ফ্যাসিস্ট সরকার, কোম্পানি স্বার্থ ছাড়া কিছু বোঝে না। কৃষক যদি আজকে আইনগুলো বাতিল করিয়ে নিতে পারে, কালকে যে অন্যভাবে চেষ্টা করবে আরো অনেক অনেক বোঝা নামিয়ে দিচ্ছে। এই যে দেশের সম্পদগুলো বিক্রি করে দিচ্ছে, 1 লাখ লাখ সংস্থা বিক্রি করে দিচ্ছে, তার পরিকল্পনা রয়েছে।
হ্যাঁ। চলো কাকা ধরো এক হাতে ধরো এক হাতে কাকা বন্ধ করে দাও লাইভ এখন বন্ধ করে চা খাওয়া থাকবে